আর যদি কালের কোশ্চেন রিপিটেড না হয় তাহলে তো সমস্যা। তো দেখা যাক আমরা কোশ্চেনটা দেখি। 14 নম্বর কোশ্চেন, এখানে স্টেরিলাইজেশন ক্যান বি ডান বাই, কি কি পদ্ধতির স্টেরিলাইজেশন করা যায়। অনেকগুলো কোশ্চেন আছে এই নিয়ে, বারবার অনেক কোশ্চেন হয়, অটোক্লেভ হয়, তারপর বয়লিং হয়, অনেক কিছু আছে। তবে কোশ্চেনের প্যাটার্ন বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোশ্চেনে কি কি চাচ্ছে। তারপরেও কমেন্ট করেছেন পাস্টুরাইজেশন। পাস্টুরাইজেশন হচ্ছে, এটা কোনো অটোক্লেভ নয়, এটা ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমকে কমানোর জন্য, এটা আর কি ফুড সংরক্ষণ করার জন্য বিশেষ করে এটা পাস্টুরাইজ করা হয়। অটোক্লেভিং, এটা হচ্ছে বয়লিং এর মেইন পদ্ধতি, এটা 120 থেকে 121 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কমানো, মানে ইয়ে থাকে হিট। আর ওয়াশিং, ধোয়া, মাইক্রো অর্গানিজম এতে কিছু কমে যায়। ওয়াটার বাথ, এতেও টেম্পারেচারের রেগুলেটরের মাধ্যমে মাইক্রো অর্গানিজম কমানো যায়। ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে মেইনলি তোমার স্টেরিলাইজেশন। সুতরাং এখানে দুইটা অপশনই আছে, বি নাম্বার এবং ই নাম্বার, অন্যান্য অপশন গুলো নাই। বা এই কোশ্চেনের সঙ্গে আরো অনেকগুলো অপশন থাকতে পারে। তোমরা স্টেরিলাইজেশনের মেথড অফ স্টেরিলাইজেশন এটা পড়বে, আমরা পড়াইছি, যারা পড়োনি তারা পড়ে নেবে। তারপর পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, নার্স কেয়ারিং ফর এ পেশেন্ট উইথ হার্ট ফেইলিওর। এখানে বলা যাচ্ছে একটা পেশেন্টের হার্ট ফেইলিওর, দ্য পেশেন্ট সাডেন ডেভেলপ এক্সট্রিম ডিসনিয়া। হঠাৎ করে পেশেন্টের কি হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, টেকিকার্ডিয়া হয়েছে, লাং ক্র্যাকস হচ্ছে। তাহলে হোয়াট প্রায়োরিটিস ইন্টারভেনশন শুড ইমপ্লিমেন্ট ফর দিস পেশেন্ট, এখন দ্রুত এই পেশেন্টের জন্য কি করবে। যেহেতু হার্ট ফেলিয়ারের পেশেন্ট, অ্যাকুসেমাইডের ওয়ার্ডার থাকে, প্রথমে তো অ্যাডমিনিস্ট্রেশন অক্সিজেন দিতে হবে, যেহেতু শ্বাসকষ্ট শুরু হচ্ছে, ইনস্ট্যান্ট পলিস ক্যাথেটার, এটা ইমার্জেন্সি প্রসিডিওর নয়। প্লেসিং দ্য পেশেন্ট লো ফাউলার সাইড লেইং, লো ফাউলার না, এটা হচ্ছে সিটিং বা ফাউলার পজিশন থাকবে, হাই ফাউলার। সুতরাং সি নাম্বারটাও ফলস। ট্রান্সপোর্ট টু দ্য পেশেন্ট দ্য করোনারি ইউনিট, যেহেতু এই অপশনটা সেকেন্ড পর্যায়ে আছে, ফার্স্ট পর্যায়ে এখানে মেইন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অক্সিজেন ফুলসেমাইড, দুটাই হওয়ার কথা। তবে ট্রান্সপোর্ট অক্সিজেন পেশেন্ট করোনারি ইউনিট, যদি পেশেন্ট করোনারি ইউনিটে না থাকে সেই জন্য আমরা দ্রুত করোনারি ইউনিটে নিয়ে যাব, যেহেতু পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম। এই বিবেচনার্থে এখানে ডি নাম্বারটা ট্রু, সুতরাং এ ডি ইটাই ট্রু ধরা হয়েছে, আর অন্যান্য গুলো ট্রু নয়, ফলস অপশন। তার পরবর্তীতে আমরা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে অ্যাকুট পেইন রিলেটেড টু। অ্যাকুট পেইন কি? অ্যাকুট পেইন হচ্ছে ফ্র্যাকচার অফ বোন, হঠাৎ করে যদি আমার হাড্ডি ভেঙে আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বোন ফ্র্যাকচার হয়ে গেল, এখানে দ্রুত পেইন শুরু হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাকুট পেইন। বোন মেটাস্টেসিস, বোন ক্যান্সার যেটা মেটাস্টেসিস, এটা হচ্ছে ক্রনিক পেইন। সার্জিক্যাল ইনসিশন, এটা হচ্ছে অ্যাকুট পেইন, এখনই কেটে গেল, এখন সার্জিক্যাল পেইন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও ক্রনিক পেইন। লো ব্যাক পেইন, এটাও ক্রনিক পেইন। সুতরাং এখানে অ্যাকুট পেইনের কথা বলা হয়েছে, অ্যাকুট পেইন দুইটাই, ফ্র্যাকচার আর সার্জিক্যাল ইনসিশন, আর অন্যগুলো ক্রনিক পেইন। এই কোশ্চেনটা যদি ক্রনিক পেইন হতো এখানে অ্যাকুটের কাছে, তাহলে অপশনগুলো পরিবর্তন হয়ে যেত, বোন মেটাস্টেসিস আর তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস, লো ব্যাক পেইন, এই অপশনগুলো চলে আসতো। সুতরাং একই কোশ্চেন অ্যাকুট পেইন ক্রনিক পেইন আসতে পারে, তোমাকে সেই কোশ্চেনটা কি চাচ্ছে সেটা অনুযায়ী অ্যান্সার করতে হবে। দ্বিতীয় হচ্ছে ফাংশন অফ দ্য কিডনি। আর কিডনির ফাংশন কি? কিডনির ফাংশন এখানে আমি তিনটা মাত্র অপশনে দিয়েছি, কিন্তু কিডনির অনেকগুলো ফাংশন আছে। 1 নম্বর ফাংশন যদি বেস্ট চয়েস থাকে, তাহলে কিডনির হচ্ছে তোমার ইউরিন ফর্মেশন, এটাই হচ্ছে 1 নম্বর ফাংশন, ইউরিন ফর্মেশন করে। তারপর স্টোর ইউরিন করে, স্টোর এটা কি করে, এটা ব্লাডারে স্টোর হয়, এটা কিডনিতে হয় না। মেইনটেনেন্স ব্লাড প্রেশার, অবশ্যই এটা ব্লাড প্রেশার মেইনটেইন করে। তারপরে হচ্ছে তোমার ওয়াটার বেস মেনটেন করে, সবগুলো ওয়াস্ট রিমুভাল করে, আর কিডনির অনেকগুলো ফাংশন আছে। সুতরাং এই অপশনগুলোই যে তোমার থাকবে তেমনটি না, এই কোশ্চেন গুলো তোমাদেরকে কি করতে হবে, বেসিক জিনিসগুলো পড়তে হবে, যে ফাংশন অফ দা কিডনি, আসলে মেইনলি কিডনির ফাংশন কি। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখিও, যে কথাগুলো বই একটু ফলো করিও, পরবর্তীতে কাজে লাগবে। এই অপশনগুলো না আসলে তোমরা অধিকাংশই ভুল করবে। সুতরাং হুবহু কোনো কমন পরীক্ষায় থাকবে না, তোমাকে এই কোশ্চেনের আইকিউ থেকে চিন্তা করে তোমাকে অ্যান্সার করতে হবে, এটাই হলো পরীক্ষায় ভালো করার টেকনিক। বাট তোমরা এবিসিটি মুখস্থ করো, অন্য কেউ একটা অন্য বইয়ের একটা অপশন দেখলে, একটা অপশন দুইটা অপশন পরিবর্তন হয়ে গেলেই তোমাদের মাথা খারাপ হয়ে যায়। আসলে এটা পড়ার সিস্টেম নয়। এইচআইভি ট্রান্সমিটেড, এটা সবার জন্য জানা। 1 নম্বর সেক্সুয়াল ট্রান্সমিটেড, 2 নম্বর হচ্ছে তোমার ইনফেক্টেড ব্লাড, যদি আমার ইনফেক্টেড একটা এইচ আক্রান্ত রোগীর ব্লাড যদি আমার শরীরে চলে আসে, সেটাও হইতে পারে। আর একটা হচ্ছে ড্রপলেট প্রিকশনের মাধ্যমেও হইতে পারে, ড্রপলেটের মাধ্যমে, কারণ কি আমার ক্ষতস্থানে যদি ইনফেক্টেড রোগীর কোনো ব্লাড এসে পড়ে যায় তাহলে আমি আক্রান্ত হব। এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কি, একটা এইচআইভি
আক্রান্ত লোকের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা, যেমন যদি নিডেল পিক হয়ে যায়, বা তার ব্যবহার করা শার্প ইনস্ট্রুমেন্ট যদি আমি ব্যবহার করি, যেমন ব্লেড, এগুলো করি, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পানি খাওয়ার মাধ্যমে এটা কখনো রিলিজ হয় না। মাদার মাদার তো দ্য মাদার টু ভায়া প্লাসেন্টা, মায়ের কাছ থেকে বাচ্চাকে চলে আসে, ফিটাসে চলে আসে, এটাকে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ এইচআইভি, এটাকে বলা হয় মাদার টু ফিটাস। ঠিক আছে, তোমরা এই স্পেশাল পয়েন্টটা মনে রাখবে। আর বাই শেকিং, হ্যান্ডশেক করলে বা অন্য অন্য কিছু থাকলে সের মাধ্যমে এইচআইভি পার হয় না। মেইন হচ্ছে সেক্সুয়াল কন্ট্রাক্ট, ব্লাড কন্ট্রাক্ট, আর হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্ট, পাশাপাশি মাদার টু ফিটাস। অনেকগুলো আছে, আরো পদ্ধতিগুলো আছে, তোমরা দেখে নিতে পারো। আর ড্রপলেট ইনফেকশন ট্রান্সমিটেড, এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া হয়েছে। তোমরা একটা সংশোধন করে নেবে, তবে আলোচনা করার দরকার আছে, কারণ এই বোঝাটা তোমাদের জরুরি। যেমন হচ্ছে, কথা বললে কারো মুখ থেকে যদি থুথা এসে আমার মুখে বা নাকে লাগে, তাহলে এর মাধ্যমে বা আমার ক্ষতস্থানে পড়ে, তাহলে আমি কি করব, ড্রপলেট এটা হয়ে যাব। কিসিং তো সরাসরি কিসিং ড্রপলেট নয়, এটা ডিরেক্ট কন্টাক্ট। ঠিক আছে, সুতরাং এটা হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কাফ, কেউ যদি কাশি দেয়, তাহলে তার কাশির মাধ্যমে, এই কোশ্চেনটার মেইন প্যাটার্ন হচ্ছে যে তোমার কফ এবং হাসি, সিজিং, এই দুইটাই হচ্ছে মেইন কোশ্চেন। তবে কেউ যদি কথা বলতে বলতে অনেক সময় আমাদের তুতা চলে আসে, যার কারণে এটা গৌণভাবে এই নাম্বারটা হতে পারে। বাট এই কিসিং আর টাচিং, এই দুইটা হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট। ঠিক আছে, যেই রোগগুলো সরাসরি ডিরেক্ট কন্টাক্টে আসে, এইটা। ঠিক আছে, এইটা যেমন করোনা। করোনা দুইভাবেই আসছে, এয়ারবনে আসছে, ড্রপলেটে আসছে, ডিরেক্ট কন্টাক্টেও করোনা চলে আসছে। এই ধরনের আর কি 3টা ক্রাইটেরিয়াই আছে করোনার ভিতর। সুতরাং তোমরা এটা এটা করে নিও। 2টা কোশ্চেন ভুল দেওয়া ছিল, একটা ট্রু ফলস আর একটা বেস্ট চয়েস একটা আছে। আমি নিচের দিকে দেখবো, তোমরা তোমাদের যে এবিসিটি মুখস্থ করার অভ্যাস, আমি এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, কারণ ভুল দেওয়া থাকলেই তোমরা কেউ কোনো কোশ্চেন করো না, ভুলই থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি ইনকরেক্ট। তোমরা কি জানো আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন এটা কি? এটা হচ্ছে এক প্রকার গ্লাইকোলিপিড, যা লিভারে উৎপন্ন হয়। ঠিক আছে, এবং লাংসের যে অনেক প্রকার টিস্যু ড্যামেজ থেকে এটা রক্ষা করে। সুতরাং বলা হয়েছে যে এটা কি কারণে, তোমাকে আলফা ট্রিপসিনটা কি এটা জানতে হবে। এটা ডেফিনেশনটা পড়বে তোমরা। ঠিক আছে, আলফা ওয়ান ট্রিপসিন এটা কি, তাহলে এই কোশ্চেনটা তোমরা আনসার দিতে পারবে। না জানার জন্য এগুলো এবিসিডি মুখস্থ করে এইসব কোশ্চেনের অ্যান্সার কখনো দেওয়া যাবে না। এখানে সবগুলো আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন প্লাজমা ইলাস্টিক্স ইনহিবিটর, এর ইলাস্টিক ইনহিবিটর মোস্ট হেমাটোরাইজ পেশেন্ট ডেভেলপ ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ, হ্যাঁ এটাও রাইট। দ্য স্প্লিন দ্য প্রাইমারি সাইট অফ দ্য আলফা ওয়ান ট্রিপসিন সিনথেসাইজ, এটা হচ্ছে স্প্লিন না, এটা হচ্ছে লিভার, লিভার সাইডে এটা সিনথেসাইজ হয়। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র সি নাম্বারটা এখানে ফলস, বাকি সবগুলোই ট্রু। এখানে ইনকারেক্টের কথা বলা হয়েছে। আর এই জিনিসটা কি তোমাদের সেটা জানার জন্য বেসিকলি জানতে হবে। সুতরাং একটু বেসিক এই জিনিসটা পড়ে নিও। তারপর আরেকটা হচ্ছে, শেফট অফ দ্য হেয়ার মেড অফ, হেয়ারের শেফট কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ডেড ডার্মাল সেল। ডেড ডার্মাল সেল যদি না হতো, তাহলে আমাদের হেয়ার কি হতো, আমরা যে চুল কাটাই, চুল কাটার সময় কি আমরা ব্যথা পাই? সবসময় মনে রাখবে, হেয়ার সেল এবং হেয়ার চুল আমাদের হচ্ছে ডেড টিস্যু। ঠিক আছে, যেখানে যেভাবে কোশ্চেনটা আসুক, তোমরা ডেড লেখা যদি থাকে, মৃত কোষ, এটা হচ্ছে আমাদের মৃত কোষ দ্বারা তৈরি। কারণ কি, আমরা যে এই যে চুল কাটি, আমরা কি ব্যথা পাই? যদি এটা লিভিং টিস্যু হতো, জীবিত টিস্যু হতো, তাহলে কিন্তু আমরা ব্যথা পাইতাম। এটা ডেড টিস্যু হওয়ার কারণে ব্যথা পাই না। ঠিক আছে, এটা জানার দরকার। আর রেনাল বোন ডিজিজ occur when phosphorus in the blood uh, pulse pulls what minerals from the bone। ঠিক আছে, এই যে হচ্ছে রিনাল বোন ডিজিজ, রিনাল বোন ডিজিজ কি, রিনাল যখন এটা ফসফরাস, ফসফরাস কি হয়, অতিরিক্ত ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে, বাইন্ড করার পরে কি হয়, শরীরে ক্যালসিয়াম কাজে লাগে না, এখানে রক্তের ভিতরে হাইপোক্যালসিমিয়া দেখা দেয়। এটা হচ্ছে ফসফরাসটা অতিরিক্ত ফসফেট হলে এটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। ঠিক আছে, এটা একটু ডিপলি জানার কোশ্চেন। যে কোশ্চেন গুলো একটু ডিপলি করে দেই, সেই কোশ্চেন গুলোই তোমরা ভুল করো। আর সোজা সোজা কোশ্চেন গুলো, সেগুলো আন্দাজে অ্যান্সার দাও কিছু কোশ্চেনের, এবং কিছু কোশ্চেন হয়ে যায়। এই আর কি। স্পেশালাইজ সোয়েট গ্ল্যান্ডস প্রডিউস মিল্ক, স্পেশালাইজ সোয়েট গ্ল্যান্ডস এটা হচ্ছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস আর হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ডস, আর এই যে মেমারি গ্ল্যান্ডস। এখন এই স্পেশালাইজ সোয়েট গ্ল্যান্ডস এর কথা হয়েছে, এটা হচ্ছে তোমার মেমারি গ্ল্যান্ড। আর তোমার এই কোশ্চেনটার ভিতরে 2টা অপশন রাইট আছে, অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ডস।
এই মেমারি গ্ল্যান্ডের আর একটা নাম হচ্ছে, আদার্স নাম অফ মেমোরি গ্ল্যান্ড অ্যাপোক্রাইন সুইট গ্ল্যান্ড। যেহেতু কোশ্চেনটা বেশ, যার কারণে তোমরা সি নাম্বারটাই রাইট হবে। 1 নম্বর, যদি সি নাম্বারটা না থাকতো তাহলে বি নাম্বারটা রাইট হতো। ঠিক আছে, তোমরা প্রথম অপশনটা দিতে হবে। সার্জারি ইনভলভস রিনাল পেলভিস, এই একজন কোশ্চেন করেছিল যে পলিপ্লাস্টি পাইলোপ্লাস্টি কেন হবে না। আর পাইলোপ্লাস্টি মানে তো কিডনি কেটে ফেলা, কিছু অংশ এবং কিডনি কেটে ফেলা। এখানে বলা হচ্ছে সার্জারি ইনভলভ রিনাল পেলভিস, এই রিনাল পেলভিস রিলেটেড। রিনাল পেলভিস মানে কি, রিনালের হাড় বোন রিলেটেড যে অপারেশন, এটার নাম সেটার বলা হয়েছে, এটা হচ্ছে পাইলোপ্লাস্টি। ঠিক আছে, 1 নম্বরে পাইলোপ্লাস্টি মানে কি, ইউরেথ্রাল যে স্ট্রাকচার আছে, ন্যারো আছে, সেটাকে সোজা করা। ইউরেথ্রোপ্লাস্টি, এটা ইউরেথ্রোপ্লাস্টি, ট্রমি, এইগুলা চিন্তা। সুতরাং এই ট্রাম গুলো তোমরা একটু দয়া করে পড়ো। আমি বললেই তো তোমরা একটু ভুলে যাবে, একটু দয়া করে ট্রাম গুলো একটু পড়বে, একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, নেফ্রেক্টমি এটা হচ্ছে স্টমাকের ফ্রিংটাসের অপারেশন, ইউরেথ্রাল ইউরেথ্রাল অপারেশন। পাইলোপ্লাস্টি হচ্ছে ইউরেথ্রাল যে স্ট্রাকচার আছে, যা ন্যারোইন আছে, সেই ন্যারোইটা করার জন্য। আর হচ্ছে পাইলোপ্লাস্টি, এটা তোমার একটা কিডনির ফুল অপারেশন। এই টার্ম গুলো একটু, ডেফিনেশন গুলো পড়বে একটা একটা করে, তাহলে বুঝতে পারবে বিষয়টা কি। দা টুপ অফ ক্যাপিলারিস ইন দিস রিনাল কর্পাস কল, ইট ইজ কল দা কি, এটা হচ্ছে রিনাল কর্পাসের গ্লোমেরুলার নেফ্রাইটিস। এই যে ট্রুপ অফ ক্যাপিলারিস কে বলা হয় গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটা কাজ হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন করা। সুতরাং এর টার্মটা জানা দরকার, ক্যাপিলারিস কি। ট্রুপ অফ ক্যাপিলারিস সেটা গ্লোমেরুলার নেফ্রাইটিস। দ্য সাবস্টেন্স লেয়ার্স মেডস অফ দ্য কি, সাবকিউটেনিয়াস লেয়ার্স কি কি দিয়ে তৈরি হয়। সাবকিউটেনিয়াস লেয়ার হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু এন্ড অ্যাডিপোজ টিস্যু, দুইটা। ঠিক আছে, উপরে যে কানেকটিভ টিস্যু আছে, আমরা যে নরম অংশ আমাদের ফ্যাট জমে, এটার নাম হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। সুতরাং এটাই হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ার তৈরি করে দুটা দিয়ে। এটা এগুলো ডেফিনেশন, ঠিক আছে, এগুলো পড়ার ডেফিনেশন, এগুলো জানতে হবে। তারপর আরেকটা এখানে বলা হয়েছে যে হোয়েন হেল্পিং স্ট্রোক ক্লায়েন্ট নার্স শুড বি অ্যাসিস্ট। এখন এই কোশ্চেনটার অ্যান্সারও এখানে ভুল দেওয়া আছে, তোমরা এটা কারেকশন করে নিও, কারণ এর আগে দেওয়া দিয়েছিলাম কোশ্চেনটা, দেখে তোমরা কি করো। একজন শুধু বলেছো, একজন শুধু মার্কিং করেছে 83। এটা হচ্ছে অন উইক সাইড না, এটা হচ্ছে অন স্ট্রং সাইড, সি নাম্বার অ্যান্সার। যদি একটা পেশেন্টের কোনো হেমিপ্লেজিয়া প্যারালাইসিস হয়, উইক, সে উইক সাইডে সাপোর্ট দিলে সে কিন্তু ও তুলতে পারবে না, সামনে আগাইতে পারবে না। এখানে হচ্ছে তার স্ট্রং সাইডে সাপোর্ট দিলে তোমার হাতে সে ভর দিয়ে সে সহযোগিতা করলে সে কাজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু রং সাইডে ধরলে সেটা কিন্তু হবে না। হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া লিডস উইথ হোয়াট চেঞ্জ ইন দিস ইসিজি। এটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া থাকলে টি টেল, যে ইসিজি আছে, যে টেইল আছে, এই যে ভি থাকে, সেখানে টি যে গ্রাফিকটা আছে, সেই টি টেইলটা লম্বা হয়ে যাবে। এটা একটা বোঝার বিষয়, ক্রিটিক্যাল বিষয়। এগুলো আন্দাজে পড়ে একটা এবিসিডি মুখস্থ করে কোনো লাভ হবে না, এই বিষয়গুলো ইসিজি তোমাকে বুঝতে হবে। সেখানে যে আমরা ডাক্তারের ইসিজি দেখে, ইসিজি দেখে হাইপার ক্যালেমিয়া বুঝতে পারি, তখন টি টেইল সেখানে লং থাকে। এটা এটা সবচেয়ে ভালো হয় একজন ডাক্তারের সঙ্গে কথা বললে, কারণ আমাদের এটা আন্দাজে বলা ছাড়া আর কিছু করার নেই, আমাদের বোঝারও উপায় নেই। আর এই ধরনের কোশ্চেনটা, ঠিক আছে, একটু কঠিন বিষয় এটা। ইসিজি চেঞ্জ, ইসিজি অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু থাকলে ক্যালসিয়াম বেশি থাকলে একরকম হয়, ক্যালসিয়াম কম থাকলে একরকম হয়, পটাশিয়াম বেশি থাকলে একরকম হয়, এই পটাশিয়াম কম থাকলে একরকম হয়। এগুলো আর কি অনেকগুলো জানার বিষয়। তারপরে আমরা যাব সেটা, আরেকটা এখানে আছে প্রি রেনাল ফেইলর অকার্স, প্রি রেনাল ফেইলর। ঠিক আছে, প্রি রেনাল ফেইলর, এখানে এই কথা নাই, কিন্তু তোমাকে বলে দিছে প্রি রেনাল ফেইলার। এটা কি, প্রি রেনাল ফেইলার হচ্ছে
প্রি রেনাল ফেলিওর তোমরা দেখো এখানে কোশ্চেনের ভিতরে আছে যে রেনাল কিডনি ফেলিওর আগে কি হয়। কিডনি ফেলিওর আগে হার্ট ফেলিওর হয়। ঠিক আছে, দুইটাই ফেলিওর হয় আমাদের। ফেলিওরের জিনিস আছে দুইটাই, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে, রেসপিরেটরি ফেলিওর তো শ্বাস বন্ধ হলে হবে, পাশাপাশি কিন্তু এখানে যেহেতু প্রি রেনালের কথা একটা তোমার ক্লু দিছে, তাহলে যখন রেনাল তোমার পর্যাপ্ত পরিমাণ ব্লাড হার্টে দিতে পারবে না, তখন হার্ট ফেলিওর হয়। আর হার্ট ফেলিওর হয়ে যাওয়ার পরে রেনাল ফেলিওর হয়। ঠিক আছে, এইটা। অল অফ দিস ফলোইং ক্যান্সার হ্যাভ অ্যান ইনফেকশাস ইটিওলজি এক্সেপ্ট, সবগুলো ক্যান্সার কি আছে, একটা ইনফেকশাস ইজেনাল সার্ভাইকাল ক্যান্সার, তারপরে তোমার লিভার ক্যান্সার, সার্কোমা, এই সবগুলোর জন্য একটা করে কি আছে, কারণ আছে। এর ভিতরে কোনটার সঙ্গে রিলেটেড কারণ নাই, এই কথাটা বলা হয়েছে। কোশ্চেনটার বলা হয়েছে যে কার সঙ্গে এটার কারণ নেই। এখানে বলা হয়েছে সার্ভাইকাল ক্যান্সার, দেখো সার্ভাইকাল ক্যান্সার হয় সেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি কারণে সার্ভাইকাল ক্যান্সার হয়। আর লিভার ক্যান্সার হয় তোমার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি আক্রান্ত হলে তখন তো লিভার ক্যান্সার হয়। ঠিক আছে, হচ্ছে কেফোস সার্কোমা হয় কি হিউম্যান হার্পিস ভাইরাসের কারণে এটা কেফোস সার্কোমা হয়। আর হচ্ছে বারকোট লিম্ফোমা এটা হয় ইপস্টিনবাস ভাইরাসের কারণে। তবে ইপস্টিনবাস ভাইরাসের সরাসরি আক্রমণের কারণে এটা হয় না, অনেকগুলো অ্যাসোসিয়েট কজের কারণে এটা হয়ে থাকে, যার কারণে এখানে বলা হয়েছে যে এই সেল সঙ্গে বারকিট লিম্ফোমার সঙ্গে সরাসরি কোনো ইনফেক্টার সম্পর্ক নেই। ঠিক আছে, এটা। এই কোশ্চেনটা উল্টো করে আসতে পারে, হুইচ ইজ দ্য নন ইনফেক্টর কজ অফ ক্যান্সার। ঠিক আছে, নন ইনফেকশাস কজ অফ ক্যান্সার, এই ধরনের যদি উল্টা করে আসে তখন তো এই ডি নাম্বারটা হবে। এখানে এক্সেপ্ট বলা হয়েছে, তিনটা রাইট, উল্টা করেও আসতে পারে, এই বিষয়ে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। দ্য ভেজাইনাল ডিসচার্জ আফটার গিভিং বাথ বাথ পিউরপেনিয়াম, তারপরে কন্টেইনিং ব্লাড মিউকস তা ইউটেরাইন টিস্যু ইজ নন, কি এটা হচ্ছে ডেফিনেশন। এটা হচ্ছে লোকিয়ার ডেফিনেশন। আমরা যে যে পিওর পেরিয়াম পিরিয়ডে যখন যে সিক্রেশন হতে থাকে, অর্থাৎ সাব ইনভলিউশন কমপ্লিট হওয়ার পরে মায়েদের যে পার ভেজাইনাল কিছু ফ্লুইড আসতে থাকে। এক এক সময় আমরা কি জানি, লোকিয়া, রামরা, লোকিয়া আলবা, এই যে যেগুলো সিক্রেশনের 14 দিনে, 7 দিনে আসে, 14 দিনে আসে এবং 42 দিনে আসে, এইগুলোকে লোকিয়া বলা হয়। সুতরাং এটা লোকিয়ার ডেফিনেশনটা তোমাকে জানতে হবে। হুইচ অন দ্য ফলোইং ক্যান্সার ডাজ নট কমনলি মেটাস্টেসিস ইন দ্য লিভার। ঠিক আছে, কোন ক্যান্সারটা হলে সরাসরি লিভারের সঙ্গে মেটাস্টেসিস করে না, সরাসরি লিভারের সঙ্গে সম্পর্কযুক্ত হয় না, এটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, এই সবগুলোই যে তোমার কি করে সরাসরি যে লিভারের সঙ্গে এটা সম্পর্ক থাকে। আর প্রোস্টেট ক্যান্সার এটা সরাসরি লিভারের সঙ্গে নয়, এটা সরাসরি আমাদের বোনের সঙ্গে রিলেটেড থাকে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাডপ্ট বাই এ নার্স টু অ্যাভয়েড হিমাটোমা ফর্মেশন হোয়েন দ্য আন্ডারটেকিং ভেইন পাঞ্চার। যখন একজন নার্স, যে একজন আহ, একটা নার্স কি করবে, নার্স তোমার যে ভেইন পাঞ্চার করতে যাবে তখন কি করবে, কোন বিষয়টা সে খেয়াল করবে, যে আসলে হিমাটোমা থেকে প্রিভেনশন হওয়ার জন্য সরাসরি কোন ভেইন জিনিসটা খেয়াল করবে, এই কথাটা বলা হয়েছে। এখন সেই জিনিসটা তুমি এখন চিন্তা করো। ঠিক আছে, একোভস্টিক সাইন কি, এটা টার্মটা জানা দরকার, আমরা প্রায় অপরিচিত এই টার্মটার সঙ্গে। এটা হচ্ছে তোমার যে হাইপো হাইপোক্যালসিমিয়ার কারণে কি হয়, আমাদের ফেসিয়াল নার্ভে প্রবলেম দেখা যায়, টুইস্টিং দেখা যায়, ফেসিয়ালের প্রবলেম, এটা হাইপোক্যালসিমিয়ার কারণে হয়ে থাকে। ঠিক আছে, যার কারণে এটা তোমার এই অবস্টেক সাইন বলা হয়। এই বিষয়ে তোমার একটু ধারণা থাকা দরকার, তোমরা একটু দয়া করে পড়ে নিও বিষয়টা, একটু ডেফিনেশনটা পড়ে নিও জিনিসটা কি।
আমি খালি ডাইরেক্ট ডাইরেক্ট বলে দিলেই কিন্তু তোমরা এটা সমাধান করতে পারবে না। সুতরাং আমরা একটুখানি যদি তোমরা একটু পড়ো, তাহলে পাশাপাশি আজকে দেখবে ক্লাস শেষ হওয়ার পরে এটা দেখবে এই বিষয়গুলো কি কি, যেগুলো আমি মার্কিং করে দিচ্ছি সেগুলো একটু সরাসরি দেখবে, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বলা হচ্ছে ইনডিরেক্ট অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন ইনক্লুড, প্যারাথাইরয়েড হরমোনের সবগুলোর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে, সরাসরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের সঙ্গে ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই। এটাই হলো এটার কাজ। এই জন্য একটু বুঝে পড়া দরকার। নার্স, তারপর পরবর্তী কোশ্চেন আমরা দেখি যে নার্স কেয়ারিং ফর এ পেশেন্ট উইথ ব্রেস্ট মাস noted that all following are true regarding fibroedema of this breast except fibroedema no treatment exacerbation। ঠিক আছে, অখার দা পোস্ট মেনোপজাল ওমেন। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে একটু বড় লাইন। এই সমস্যাগুলো হয় কি অর্থ না বোঝার কারণে এমনটি হয়ে থাকে। অর্থ না বুঝলে আমরা সঠিক অ্যান্সার করতে পারি না, অনেক সময় আন্দাজে দেই যে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনটা হবে রাইট, কোনটা রং হবে। যদি আমরা অর্থটা বুঝতে পারি তাহলে আমরা এখানে এই উত্তরটাও দিতে পারি। ঠিক আছে, এখানে বলা আছে একজন পেশেন্টের ব্রেস্টের যত্ন নেওয়ার জন্য একজন নার্স যে উপদেশগুলো দেবে সেগুলো কি কি মনে রাখবে, কি কি সত্য হবে, ঠিক আছে, কি কি রাইট হবে, এই কথাটা বলা হয়েছে। এখন এই কথাটার সঙ্গে তোমরা মিলাও উত্তরগুলো। ঠিক আছে, উত্তরগুলো মিলালেই তোমরা পেয়ে যাবে। সুতরাং যে অর্থগুলো বোঝো না সেই অর্থগুলো একটু আহ বোঝার চেষ্টা করো। ঠিক আছে, না হলে আহ তোমরা এটা সঠিক ধরতে পারবে না। আর এই কোশ্চেনটা যখন আমি অপশনগুলো পরিবর্তন করে দিব, তাহলে আরো দেখা যাবে যে অন্যটা আবার আসতেছে। ঠিক আছে, এখানে একজন জানতে চাইছো অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন টু রিডিউস স্ট্রেস ইন এ প্রিটার্ম ইনফেক্ট এট 32 উইকস জেস্টেশন। ঠিক আছে, 30 appropriate intervention to reduce stress in a preterm infant at 32 উইকস gestation। এই কথাটার তোমরা অর্থ কি বুঝতে পারছো? যে আমরা কি জানি 32 সপ্তাহ অর্থাৎ 34 সপ্তাহ আগে 32 সপ্তাহের মধ্যে যখন কোনো বাচ্চা হয়, বাচ্চাগুলো খুব ছোট থাকে, তখন মায়ের স্কিন কন্টাক্টে রাখতে হয় সরাসরি। একে কি বলা হয়? ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ারের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা একটু কোশ্চেনটা ঘুরে দেওয়া আছে, স্ট্রেস রিডিউস, বাচ্চাটা সুস্থ থাকবে এই কথাটা আর কি, স্ট্রেস যে আমার বাচ্চাটা ভালো আছে এটা মনে করার জন্য যেটা সেটা হচ্ছে স্ট্রেস রিডিউস। 94টা তো বললাম সরাসরি কোনো কারণ আছে, কোনটার সাথে কারণ নাই। এগুলো হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, লিভার ক্যান্সার এবং ক্যাফোস সার্কোমা, এই সবগুলোর সঙ্গে সরাসরি ইনফেকশনের কাজ আছে, ইনফেকশন আছে। বাট বারকোড লিম্ফোমার সাথে সরাসরি ইনফেক্টেড কজ নাই। এর বারকোড লিম্ফোমা হয় অন্য অন্য আদার কজের কারণে এই লিম্ফোমাটা হয়ে থাকে। এই সবগুলো তোমরা একটু ডেফিনেশন পড়ো, তাহলে বুঝতে পারবে কোনটা কেন হয়, বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার 65 নাম্বারে যে ডি নাম্বারটা অ্যান্সার দেওয়া হয়েছে, এখন সি নাম্বারে যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেওয়া, এটা দিয়ে তো হাইট ওয়েটের মেজারমেন্ট বোঝানো হয়। তো কেমোথেরাপিতে কি হাইট ওয়েট মেজার করা লাগে দেওয়ার আগে? পেশেন্টের ওয়েটটা দেখতে হয়। ঠিক আছে, পেশেন্টটার ওয়েট দেখতে হয়। কারণ হচ্ছে তোমার যে ডোজ মেনটেন করতে হয়, একটা হচ্ছে ক্যান্সার ডোজ আর হচ্ছে চাইল্ড ডোজ। চাইল্ডের যে কোনো ডোজ দিতে হলে এবং ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি দিতে হলে তাদের পেশেন্টের ওয়েট মেজার করতে হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর 70 নাম্বারটা স্যার, ওই যে ডায়াবেটিক্স দেওয়া হইলে তখন আমাদের হচ্ছে ফ্লুইডের ইনটেক আউটপুটটা চেক করতে হয় না? সি নাম্বারটা হবে না? এ পেশেন্ট উইথ হার্ট ফেলিওর ইজ অন
diabetes. Which of the following is the accurate indicator of such patient health status? এখন হচ্ছে আমরা তো ডাইলুটিক দিলে ইনটেক আউটপুট দেখবো, কিন্তু তারপরেও যে আসলে অ্যাকুরেট ইনটেক আউটপুট দেখবো সেটা তো তাৎক্ষণিক মেজারমেন্ট। ঠিক আছে, ফুলিক ইনটেক আউটপুট দেখবো ওয়ান ডে, বাট গ্রাডুয়ালি পেশেন্টটা যে আমরা পাচ্ছি, তাহলে তার ওয়েটটা কমতেছে না বাড়তেছে। আমরা যদি এটাও দেখতে হয়, ফুলিক ইনটেক আউটপুট দেখতে হয়, পাশাপাশি তোমরা যদি ইয়েতে দেখো, ইনটেক আউটপুট তো আছে, কিন্তু তারপরেও তোমরা যদি রেনাল ওয়ার্ডে কখনো যদি ডিউটি করে থাকো, তাহলে দেখবে যে বাচ্চাগুলো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই কাজটা করা হয়, বড়দের ক্ষেত্রে তেমনটা আমরা করি না, গুরুত্ব দিই না, যে প্রতিদিনই ওই বাচ্চাগুলোর ওয়েট নেওয়া হয়। তোমরা কি কখনো পেডিয়াট্রিক ওয়ার্ডে খেয়াল করেছো? পেডিয়াট্রিক ওয়ার্ডে হ্যাঁ প্রতিদিনই সিসি বাচ্চা, হ্যাঁ, মানে সিসি, ফ্লুইড হ্যাঁ, মেনটেন। মেনটেন করার জন্য ইনটেক আউটপুট মেনটেন হয়, পাশাপাশি ওই বাচ্চাগুলোর কি সব দিনের ওয়েট রেকর্ড রাখতে হয়। ঠিক আছে, ওয়েট রেকর্ড রাখেন, এই জন্য এই ফোকাসে এটা বলা হয়েছে যে যদি ট্রু ফলস হতে কোশ্চেনটা, তাহলে তুমি ফুলি ইনটেক আউটপুট এটাও দিতে পারতে। ঠিক আছে, সবগুলো দিতে পারতে। হ্যাঁ, এটা তো বললাম 99 নাম্বার। তোমরা কোথায় থাকো শোনো, যে 32 সপ্তাহ আগে একটা বাচ্চা হলে তখন তাকে কি হয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হয়। ঠিক আছে, বাচ্চা মায়ের কাছে পাশে থাকবে, ক্যাঙ্গারু মাদার কেয়ার। হোয়েন শুড দ্য ট্রান্সপোর্ট মাল্টিপ্লা পেশেন্ট ফ্রম লেবার রুম টু দা ডেলিভারি রুম? লেবার রুম থেকে ডেলিভারি রুমে নিয়ে যায়, তখন কি করবে? কয়টা এখন হয়েছে, কথাটা বলা হয়েছে একজন মাকে যে তখন লেবার রুম আর ডেলিভারি রুম দুইটা পার্থক্য বুঝো তো না বুঝো না? যে কোশ্চেন করেছো সে হা না কিছু বলো, এই দুইটার পার্থক্য বুঝতে পারছো না বুঝো নাই? আগে এটা বলো, লেবার রুম আর ডেলিভারি রুম দুইটা কি? লেবার রুম ডেলিভারি রুম দুইটার পার্থক্য বুঝছো তো? একটা হচ্ছে যেখানে মায়েরা থাকবে, এটা ডেলিভারি রুম। আর লেবার রুম যখন বাচ্চাটা স্পেল আউট করবে, এইটাই রুম। এই সময় তা এখন মাকে তুমি কখন নিয়ে যাবে সেই লেবারের টেবিলে? অর্থাৎ এখানে লেবার রুম বলতে লেবার টেবিলের কথা বলা হয়েছে। আমরা কি জানি 10 সেন্টিমিটার যখন বাচ্চা হয়ে যাবে, 10 সেন্টিমিটার যখন সার্ভিস খুলে যাবে, তখন বাচ্চা ডেলিভারি হবে, তখন সেকেন্ড স্টেজ হয়ে যাবে। এর আগে কিন্তু গতকালকের একটা কোশ্চেনে, 32 নাম্বার কোশ্চেনে তোমরা কেউ কমেন্ট করেছিলে যে অ্যান্সারটা ভুল আছে। আসলে সে কিভাবে ভুল পাইলো আমি কিছু বুঝলাম না। তাকে একটু, যে অ্যান্সারটা করেছো সে একটু আমাকে ব্যাখ্যা করে দিও তো, আসলে কিভাবে অ্যান্সারটা ভুল হলো, এই আর কি। আর এইটা বলা হয়েছে যে আহ, যখন মায়ের 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হলে তো বাচ্চা হয়ে যাবে, তখন আমরা তো নিয়ে যাব না। যখন 8 সেন্টিমিটার আমি পরীক্ষা করে পাবো, 8 সেন্টিমিটার হবে আর 2 সেন্টিমিটার ফুলতে অল্প সময় থাকবে, এই বিষয়টা নিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, যে ডেলিভারি টেবিলে নেওয়া হয়, 2 সেন্টিমিটার এই অল্প সময় দেখা হয় এবং বাচ্চা আউট করা হয়। এটার কথা বলা হয়েছে একজন নার্স কখন তাকে নিয়ে যাবে, টেবিলে নিয়ে যাবে, ওটি টেবিলে কখন তুলবে। ঠিক আছে, প্রাইমারির ক্ষেত্রে আরো একটু নিয়ে যাওয়া হয়, যেহেতু এখানে মাল্টিপ্যারের কথা বলা হয়েছে। এখানে 8 সেন্টিমিটার হলে এটাই তোমাদের মেইন, প্রাইমারি আসুক যাই আসুক, যেটাই যেভাবে ঘুরে আসুক, কোশ্চেনটা হচ্ছে যখন সার্ভিস 8 সেন্টিমিটার ডাইরেক্ট হয়ে যাবে, তখন আমরা মাকে ওটি লিভার টেবিলে উঠাবো বা লিভার রুমে নিয়ে যাব, এইটা। আর অবজারভেশনের রুমে থাকবে সেটা ডেলিভারি রুমে নিয়ে যাবো। আর অবজারভেশনে থাকবে তখন মায়ের যখন পেট ব্যথা শুরু হবে, তখন লেবার রুমে থাকবে। লেবারের জন্য যে মাগুলো আসবে লেবার রুমে থাকবে। আর ডেলিভারি যখন নিয়ে যাবো, তখন সার্ভিস ডাইরেক্ট 8 সেন্টিমিটার হয়ে যাবে তখন। আর কারো কোনো কোশ্চেন? স্যার গতকালকে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল ওই ফাইলটা একটু ওপেন করলে ভালো হইতো, কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন ছিল, পরে আজকে আর ওপেন করা হবে না, টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে, পরে কোনো একটা, তোমরা তো কমেন্টই করো নাই, মাত্র 2টা 3টা কমেন্ট করছো, কোন কোশ্চেনটা হয়েছে না না হয়েছে দেখো তোমরা কে কে কমেন্ট করেছো, আমি দেখছি তো, আজকে ওপেন করতে চাইছিলাম, কিন্তু তোমরা কেউ কমেন্টই করো নাই কোনটা কি হয়েছে। একজন বলছে 32 নাম্বারটা হবে, আর একজন তিনটা কি স্যার, চারটা, চারটা সার্ভিক্স কোশ্চেন। অ্যানাল ডাইলেশন দেওয়া ছিল, এখন অ্যানাল ডাইলেশন তো হয় না, সার্ভিক্স ডাইলেশন হয়।
এটাই আর কি কোশ্চেন, গত যাই হোক। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা পড়াশোনা করো, আর তোমরা প্রতিনিয়ত দেখতেছো যে একই রকমের শুধু মার্ক পাচ্ছ।